নমস্কার, আমার নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর সোশিয়োলজি, ইগনু 28150, কবি সুকান্ত মহাবিদ্যালয়। আজকে BSOC 134 অর্থাৎ মেথডস অফ সোশিয়োলজিক্যাল ইনকোয়ারির ইউনিট এক্স এর পেপারটা আমরা আলোচনা করব। ইউনিট এক্স বা ইউনিট 10 এর পেপারটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড অর্থাৎ গুণগত পদ্ধতি। এই গুণগত পদ্ধতি এবং আগের দিন আমরা কিন্তু আলোচনা করেছিলাম পরিমাণগত পদ্ধতি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে গুণগত পদ্ধতি। তাহলে রিসার্চে তথাকথিতভাবে গুণগত এবং পরিমাণগত এই দুটো পদ্ধতির কিন্তু হুবহু প্রয়োগ লক্ষ্য করা যায়। তার কারণ হচ্ছে এই দুটো পদ্ধতির উপর ভিত্তি করে গবেষণা ক্ষেত্র থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং গবেষণাকে যথার্থ রূপ দেওয়ার চেষ্টা করা হয়। এবার গুণগত পদ্ধতি তখনই ব্যবহৃত হবে সেটা নির্ভর করে যে আমি কি ধরনের গবেষণা করছি। সুতরাং গবেষণা ক্ষেত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন গবেষক যখন কোনো গবেষণা করবে, কি ধরনের বিষয়বস্তু নিয়ে গবেষণা করছে, যদি সেটা তার পক্ষে জানা না হয়ে থাকে তাহলে কিন্তু গবেষণার বিষয়বস্তুকে তুলে ধরা, মেথডকে তুলে ধরা কঠিন হয়ে যাবে। তাহলে প্রথমেই একজন গবেষককে ঠিক করে নিতে হবে যে কি বিষয় নিয়ে আমরা গবেষণা করছি, সেই অনুপাতে কিন্তু আমাদের মেথড চুজ করা হবে। তাহলে গুণগত পদ্ধতির আন্ডারে অনেকগুলো মেথড আমাদেরকে দেখতে হবে। ফলে স্বাভাবিকভাবে আমরা কিন্তু দেখে নেব যে গুণগত পদ্ধতি কাকে বলে, তার তথাকথিত বৈশিষ্ট্য এবং কোন কোন মেথড গুলোকে বা পদ্ধতিগুলোকে আমরা এর আন্ডারে আলোচনা করতে পারি। প্রথমে ইন্ট্রোডাকশনে আসা যাক। দেখো, বলছে গুণগত, গুণ মানে হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ যেখানে ভ্যালু ইনক্লুড রয়েছে। তাহলে প্রথম পয়েন্টের মধ্যে বলছে যে মানুষের আচরণ, মনোভাব এবং অভিজ্ঞতা। তাহলে একটা ব্যক্তি কিভাবে কোনো ঘটনাকে বাস্তবায়িত করে বা একটা ব্যক্তি কিভাবে চিন্তা ভাবনা করে, আবার একটা ব্যক্তি চিন্তা ভাবনা কিভাবে অন্য ব্যক্তির চিন্তা ভাবনা থেকে ডিফার করে যায়। তাহলে যখনই আমরা কোনো ব্যক্তিগত আচরণ মনোভাবকে আলোচনা করব, তখন কিন্তু সেটা কখনোই আমরা পরিমাণগত পদ্ধতি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। তার যথার্থ ব্যাখ্যা ফুটে উঠবে যদি আমরা গুণগত পদ্ধতির থ্রু সেটাকে ব্যাখ্যা করি। তাহলে গুণগত পদ্ধতি কি করছে, একটা ব্যক্তির আচার আচরণ, মনোভাব, মূল্যবোধ, ইমোশনস, আবেগ, এগুলো কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করে। ফলে স্বাভাবিকভাবে বলতেই পারি যে গুণগত পদ্ধতি কিন্তু অনেক বেশি কোয়ালিটি ওরিয়েন্টেশন গুলোকে ধরার চেষ্টা করছে। যেখানে পরিমাণগত পদ্ধতিতে কি বলেছিলাম, যে পরিমাণগত পদ্ধতির মূল লক্ষ্যই হচ্ছে সংখ্যাতাত্ত্বিক দিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া, যেখানে সংখ্যা, যেখানে অনেক বেশি অবজেক্টিভিটি রয়েছে। কিন্তু গুণগত ক্ষেত্রে অনেক বেশি সাবজেক্টিভ ওরিয়েন্টেশন, অর্থাৎ সাবজেক্ট মানে এখানে ব্যক্তিকেন্দ্রিক বলতে চাইছি। তাহলে ব্যক্তিকেন্দ্রিক বিষয়গুলো এক্ষেত্রে আমরা বেশি আলোচনা করব। সেকেন্ড পয়েন্টটা কি বলছি, যে গুণগত গবেষণা বিষয়ভিত্তিক ব্যাখ্যা, প্রসঙ্গ এবং অর্থের উপরে জোর দেয়। তাহলে বিষয় মানে হচ্ছে কোনো একটা ঘটনা, এটা ঘটনাকে কিভাবে ইন্টারপ্রিয়েট করে। একটা ব্যক্তি কোনো ঘটনাকে দেখছে, বা ধরো কোনো অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়াতে ব্যক্তি ছিল, তাহলে সেই ব্যক্তি কিভাবে সেই অ্যাক্সিডেন্টের ঘটনাটাকে ইন্টারপ্রিয়েট করবে, এটা কিন্তু সেই ব্যক্তির পারসেপশন থেকে যদি আমরা জানতে চাই, তাহলে আমাকে ওই সাবজেক্টিভ অ্যানালিসিসকে প্রাধান্য দিতে হবে। সেখানে 10 জন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, সেই 10 জন ব্যক্তি সেই অ্যাক্সিডেন্ট বা ঘটনাটাকে 10 রকম ভাবে ব্যাখ্যা করবে। তাহলে বিষয় ভিত্তিক ব্যাখ্যা এখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফেনোমেনোলজিক্যাল স্টাডি। আর কি বলছে, প্রসঙ্গ, ব্যক্তিকেন্দ্রিক প্রসঙ্গ এখানে বেশি প্রাধান্যশীল, কারণ ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা এখানে অনেক বেশি গুরুত্ব পেয়ে থাকে। আর কি বলছে, অর্থের উপরে জোর দেয়। অর্থ মানে এখানে কিন্তু টাকা নয়, হ্যাঁ, এখানে অর্থ বলছে যে অর্থ মানে হচ্ছে মিনিং কে খুঁজে বের করা। মিনিং মানে হচ্ছে ধরো সুইসাইড, আত্মহত্যা,
একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলো এর অর্থটাকে আমাকে বুঝতে হলে কিন্তু তার সাবজেক্টিভ অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ তার প্রিভিয়াস কেস রেকর্ড আমাদেরকে দেখতে হবে, সে কোন ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, সে কেউ কোনো সমাজগত চাপ ফেস করেছে কিনা। ধরো এমনও হতে পারে, ধরো কেউ ধরো রেজাল্ট খারাপ হয়েছে, কোনো ফার্স্ট বয় তার রেজাল্ট খারাপ হয়েছে, সে চিরকাল ফার্স্ট হয়ে আসতো, এই প্রেশারটা সে নিতে পারেনি, সে ধরো ফোর্থ হয়ে গেছে বা ফিফথ হয়ে গেছে, তাহলে এই যে ধরো সে মানসিকভাবে নিজেকে মনে করছে তার যেন গুরুত্ব হারিয়ে গেছে, বন্ধু বান্ধব বাকিরা তাকে তার আর আগের মতো সম্মান দেবে না, তার তার যে প্রাধান্য, যে গরিমা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে মানসিকভাবে সে নিজেকে একাকিত্বে ভুগছে। এইরকম একটা পরিস্থিতি থেকে সে যদি আত্মহত্যার মতো পথ বেছে নেয়, তাহলে কিন্তু কি হবে, তাহলে অর্থটাকে বুঝতে হচ্ছে সাবজেক্টিভ ওরিয়েন্টেশন থেকে। গুণগত বিশ্লেষণে বা গুণগত মেথড দিয়ে যে বিশ্লেষণগুলো হয়ে থাকে, সেখানে কিন্তু এই বিষয়গুলো প্রাধান্য পায়। 3 নম্বর পয়েন্টে কি বলছে, এই গুণগত পদ্ধতিতে কোন কোন ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, যেমন ধরো বলছি ইন্টারভিউ, পর্যবেক্ষণ, ফোকাস গ্রুপ, নথি বিশ্লেষণ। নথি বিশ্লেষণ মানে যে ডকুমেন্টারি অ্যানালিসিস। তাহলে এগুলো কি করে, এগুলো কিন্তু সেই ধরনের টুলস যেগুলো থেকে আমরা তথ্য সংগ্রহ করি। ইন্টারভিউ মানে তোমরা জানো, হয়তো ফেস টু ফেস ইন্টারভিউ ক্ষেত্রে তোমরা দেখেছো যে ফেস টু ফেস ইন্টারভিউ ক্ষেত্রে ব্যক্তি আর অপোনেন্ট ব্যক্তির সামনে দাঁড়িয়ে তার কাছ থেকে তথ্যগুলো বার করে নেয়, ইন্টারভিউর মাধ্যমে কোশ্চেন গুলো করা হয়, সেই কোশ্চেনের অ্যাসপেক্টে যখন সামনের ব্যক্তিতে উত্তরগুলো দিয়ে থাকে, ব্যক্তি সেই উত্তরগুলোকে লিপিবদ্ধ করে। ইন্টারভিউ মেথড, ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন হচ্ছে। পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ মানে হচ্ছে যখন ব্যক্তি অবজার্ভ করে, দেখছে, কোন ঘটনাকে অবজার্ভ করছে, ইন্টারপ্রিয়েট করছে। ধরো তুমি ডেসক্রিপটিভ অ্যানালিসিস করছো, ধরো তুমি কোন শপিং মলে গেছো, নতুন শপিং মলে গেছো, খুলেছে, সেখানকার কোন ধরনের ব্যক্তিরা বেশি যায় তুমি অবজার্ভ করছো শপিং মলে। তুমি ধরো প্যারামিটার ঠিক করেছো যে মাঝ বয়সী, তারপরে ধরো ইউথ, তারপরে ধরো একদম চাইল্ড, এরকম এজ ওয়াইজ তুমি প্যারামিটার ঠিক করেছো, 5 থেকে 15 বছর বয়স, 16 থেকে ধরো 30 বছর বয়স, 31 থেকে ধরো 45 বছর বয়স, 40 থেকে ধরো 50 বছর বয়স, এই এজ গ্রুপের প্যারামিটার ঠিক করেছো। এবার তুমি দেখার চেষ্টা করছো যে এই গেট থেকে 5 নম্বর ব্যক্তি বা 2 নম্বর ব্যক্তি বা গেট থেকে যারা যারা ঢুকবে, সেখান থেকে ধরো আমি আমি সেখান থেকে র্যান্ডম ডেটা নেব বা পর্যবেক্ষণ করে দেখবো যে কোন ধরনের ব্যক্তি আসে। পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা কি করি, ঘটনাকে অবজার্ভ করি, করে সেখান থেকে তথ্যকে জেনারেট করার চেষ্টা করি। এবার তুমি কোনো মেলা সম্বন্ধে লিখবে, তাহলে মেলা সম্বন্ধে লিখতে হলে তোমাকে মেলা থেকে অবজার্ভ করতে হবে যে মেলা কি রকমের হয়, কিভাবে মানুষ সেখানে ইন্টারঅ্যাক্ট করে, কোন কোন জায়গা থেকে মানুষ সেখানে আসে, কারা সেখানে জিনিসপত্র বিক্রি করতে আসে, কারা সে জিনিসগুলো কিনতে আসে, কোথা থেকে মানুষ সেখানে এসছে, মেলার প্রাসঙ্গিকতা কি, কি কি জিনিস মেলাতে পাওয়া যায়, সমস্ত জিনিস তুমি অবজার্ভ করছো, পর্যবেক্ষণ থ্রু সেখান থেকে তথ্য গ্যাদার করছো। তারপরে বলছে ফোকাস গ্রুপ। ফোকাস গ্রুপ মানে ধরো আগের দিন আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, আগে ক্লাস তোমরা জানবে যে ফোকাস গ্রুপের ক্ষেত্রে কি হয়। ফোকাস গ্রুপের ক্ষেত্রে ধরো তুমি একটা স্পেসিফিক কন্টেন্ট নিয়ে কতগুলো বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য নিচ্ছ বা কারোর কাছ থেকে তথ্য নিচ্ছ, এটা গ্রুপের কাছ থেকে তথ্য নিচ্ছ। গ্রুপ, এই যে বলছে ফোকাস গ্রুপ, তাহলে গ্রুপকে ফোকাস করা হয়। ধরো এরকম হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে তাদের রেজাল্ট ইভ্যালুয়েশনের জন্য কোনো স্পেসিফিক স্কুলকে চুজ করা হবে। স্পেসিফিক স্কুলকে চুজ করে ধরো দেখা গেল সেখানে সেকশন এ বা সেকশন বি আছে, আমি ঠিক করলাম যে সেকশন এ থেকে 10 জনকে নেব, সেকশন বি থেকে 10 জনকে নেব, 20 জন একটা গ্রুপ, তাকে কতগুলো কোশ্চেন থ্রু আমি তাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে জানার চেষ্টা করবো। তারা এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাদের কি অভিজ্ঞতা রয়েছে, কি ধরনের কোশ্চেন তারা ফেস করেছে, কি ধরনের অ্যান্সার তারা লিখেছে, কি ভালো হতে পারতো, কতটা রেজাল্ট তারা আশা করছে, এর উপরে ভিত্তি করে এই 20 জনের কাছ থেকে তথ্য নিচ্ছি। তাহলে ফোকাস গ্রুপের ক্ষেত্রে আমরা কি করলাম, যে একটা স্পেসিফিক ওরিয়েন্টেশন অফ গ্রুপকে রাখছি, অর্থাৎ যে কোশ্চেন গুলো আমি করব, সেই গোষ্ঠী যাদের উপরে কোশ্চেনটা করছি, সেই গোষ্ঠীর সকলেই সে বিষয়ে অ্যাওয়্যার থাকতে হবে। তাহলে প্রত্যেকেই তবেই কিন্তু সেখানে পার্টিসিপেট করে তার
তার যথার্থ উত্তর দিতে পারবে। ফোকাস গ্রুপ। তার মানে দেখো এখানেও কিন্তু ফোকাস গ্রুপের ক্ষেত্রে আমরা ফেস টু ফেস কনভারসেশন দেখতে পাচ্ছি, এবং এই ফোকাস গ্রুপের ক্ষেত্রেও কিন্তু অবজারভেশন আছে, অর্থাৎ এতগুলো গোষ্ঠী কিভাবে বলছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাপিয়ারেন্স, তারা কোন ধরনের শব্দ ব্যবহার করছে, তাদের তাদের চোখে মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় তারা মেকি কিছু বলছে নাকি অরিজিনাল যে ঘটনাগুলোর সাক্ষী তারা রয়েছে সেগুলোই তারা ইন্টারপ্রিয়েট করছে। তাহলে অবজারভেশন থেকে কিন্তু অনেকগুলো বিষয় জানা যায়, যে বিষয়গুলো আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে জ্ঞান সরবরাহে সাহায্য করে। তারপরেটা কি বলছে? তারপরেটা বলছে ডেটা অ্যানালিসিস, মানে তথ্য বিশ্লেষণ করা, নথি বিশ্লেষণ। নথি বিশ্লেষণ সেকেন্ডারি ডেটা আন্ডারে পড়ে ডকুমেন্ট স্টাডি। ডকুমেন্টকে স্টাডি করা, অর্থাৎ কোনো বিষয়বস্তুর বিশ্লেষণের ক্ষেত্রে ডকুমেন্টেড গুলো আমাদের কিন্তু খুব হেল্প করে। ধরো তুমি চাইল্ড লেবারের নিয়ে কোনো কাজ করবে, তাহলে চাইল্ড লেবারের নিয়ে কাজ করতে হলে কোনো স্পেসিফিক এরিয়া যদি কাজ করতে চাও, ধরো কলকাতার তুমি চাইল্ড লেবারের উপরে কাজ করবে, বা মুম্বাই চাইল্ড লেবারের উপরে কাজ করবে, মুম্বাই কিন্তু চাইল্ড লেবারের সংখ্যা সব থেকে বেশি। তাহলে চাইল্ড লেবারের উপরে কাজ করতে হলে আমরা কি করব? আমরা সাধারণত সেই সংক্রান্ত নথি বা সেই সংক্রান্ত যে জার্নাল, তার সেই সংক্রান্ত প্রিভিয়াস বুকস গুলোকে স্টাডি করে দেখব যে চাইল্ড লেবারের উপরে কি কি নলেজ রয়েছে, কি কি ডেটা সেখানে রয়েছে, কিভাবে মানুষজন পূর্ববর্তী গবেষকরা সেই বিষয়ে ইন্টারপ্রিয়েট করেছে। অর্থাৎ নথি আমাদেরকে কি করে? নথি আমাদের সামনে সেকেন্ডারি নলেজকে প্রোভাইড করে এবং আমাদেরকে রিসার্চ করার ক্ষেত্রে বা নলেজকে এক্সপ্লোর করার ক্ষেত্রে জ্ঞান সরবরাহ করে। দেখবে তোমরা হয়তো মুভিতে নোটিস করেছো, মুভিতে কোনো ব্যক্তি, কোনো পুলিশ যখন কোনো কেসকে স্টাডি করে, তখন কিন্তু সে কেস ওরিয়েন্টেড ফাইলগুলোকে স্টাডি করে, প্রিভিয়াস কি কি ফাইল পত্র রয়েছে সেই ফাইলগুলোকে তারা স্টাডি করতে শুরু করে। তাহলে সেই স্টাডি করে তারা কি, তারা কিন্তু স্পেসিফিক্যালি একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করে, অর্থাৎ নথি বিশ্লেষণের মধ্যে দিয়ে কনক্লুশন ড্র করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে কি করা হয়? এইভাবে কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চে, অর্থাৎ গুণগত গবেষণায় তথ্য সংগ্রহ করা হয়। এগুলো কিন্তু সেই ধরনের টুলস, যে টুলস গুলো একটা মানুষের জটিল প্রেক্ষাপটকে সূক্ষ্মভাবে বুঝতে সহায়তা করে। তার কারণ এগুলোর মধ্যে দিয়ে কিন্তু প্রচুর সংখ্যক তথ্য সংগৃহীত হয়। একটা মানুষের সঙ্গে কনভারসেশন করে যে তথ্য পাওয়া যায়, তার ইমোশনস, আবেগ, তার মূল্যবোধগুলোকে যেভাবে ধরা যায়, তা কিন্তু শুধুমাত্র সংখ্যাতাত্ত্বিক অ্যানালিসিসের মধ্যে দিয়ে বোঝা যায় না। আমরা কিন্তু কখনোই ব্যক্তির আবেগকে সংখ্যা দিয়ে মেজার করতে পারি না। সে কতটা ইমোশনাল আমি কি বলতে পারবো? সে 60% ইমোশনাল ছিল বা 70% ইমোশনাল ছিল, আই ক্যান্ট মেজার। ইমোশনস কে কখনোই মেজার করা যায় না। এই যে গুণগত প্রেক্ষাপট, এই যে জটিল ইমোশনাল রিফ্লেকশনস, এগুলো কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে দিয়ে উঠে আসে। তারপরে কি বলছে? তার পরের পয়েন্টে দেখো, বলছে যে গবেষকরা তাদের দৃষ্টিভঙ্গি, আচরণ এবং সামাজিক মিথস্ক্রিয়াগুলির একটি সামগ্রিক উপলব্ধি অর্জনের লক্ষ্যে তাদের বিষয়গুলির প্রাকৃতিক সেটিংসে নিজেদের নিমজ্জিত করে। That means to say, that means every aspect of a qualitative study, they always giving importance on the individual perception, their attitudes, their behavior, how they communicate to themselves, how they communicate with the other people. তাহলে একটা ব্যক্তির আচরণ, দৃষ্টিভঙ্গি, মিথস্ক্রিয়া, কনভারসেশনস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট গবেষণার ক্ষেত্রে। সুতরাং গবেষণার গুরুত্ব বা এই বিষয়গুলোর যে মাহাত্ম্য, এটা বুঝতে হলে কিন্তু আমাদেরকে ডেফিনেটলি কোয়ালিটেটিভ বা গুণগত পদ্ধতির উপরে গুরুত্ব প্রদান করতে হবে। কারণ রিসার্চে একটা সিংহভাগ জায়গা জুড়ে রয়েছে হিউম্যান, এবং হিউম্যানের সামগ্রিক দিককে যদি স্টাডি করতে হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি কোয়ালিটেটিভ রিসার্চকে আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। দেখো এখানে এই স্লাইডটার মধ্যে আমি গুণগত গবেষণা কতগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে
আপনাদের কাছে বা তোমাদের কাছে বিষয়টা কিন্তু অনেক বেশি বোঝা সহজ হয়ে উঠবে। প্রথমত কি বলছে, বিষয়গত ব্যাখ্যা, সাবজেক্টিভ এক্সপ্লানেশনস, অর্থাৎ যে ব্যাখ্যার মধ্যে দিয়ে সাবজেক্টিভ ওরিয়েন্টেশন গুলোকে ধরা যায়। তাহলে গুণগত গবেষণা সবসময় গুণকে যেহেতু স্টাডি করে, আর গুণ সবসময় সাবজেক্টের সাথে রিলেটেড, তাহলে ইমোশনস, ভ্যালু, মোরালিটি, এগুলো ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তির অ্যাসপেক্টেই বোঝা যায় একটা ব্যক্তির ইমোশনস, ভ্যালু, মোরালিটি অন্য ব্যক্তি থেকে ডিফার করেছে। ফলে স্বাভাবিকভাবে এই ব্যক্তি কেন্দ্রিক ব্যাখ্যা মানেই হচ্ছে সাবজেক্টিভ ব্যাখ্যা। সেকেন্ড কি বলছে, প্রাসঙ্গিক বোঝাপড়া। প্রাসঙ্গিক বোঝাপড়া মানে হচ্ছে এখানে সাবজেক্টিভ এক্সপ্লানেশনস বা সাবজেক্টিভ, ধরো তোমার কনভারসেশনস যদি বলি আমরা, তাহলে মিথস্ক্রিয়া, কথোপকথনের মধ্যে দিয়ে কিভাবে ব্যক্তি, চরিত্র, আবেগ প্রস্ফুটিত হয়, এটা বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে গুণগত গবেষণা। কারণ অনেক কনভারসেশন বা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে ব্যক্তির সংস্কৃতি, তার সমাজ, তার ভাষাগত দক্ষতা, তার সাবজেক্টিভ নলেজ বা তার তথাকথিত নলেজ, সাধারণ চেতনা, এগুলোকে বোঝা সম্ভব হয়ে ওঠে। সুতরাং কনভারসেশনাল অ্যানালিসিস কিন্তু আমরা কোথায় দেখতে পেলাম? কনভারসেশনাল অ্যানালিসিস পেলাম আমরা কোয়ালিটেটিভ মেথডের ক্ষেত্রে। আর কি বলছে, গভীরভাবে অন্বেষণ, ডিটেইল স্টাডি, ডিটেইল এক্সপ্লোরেশনস। কোয়ালিটেটিভ রিসার্চ কিন্তু ইন ডিটেইল এক্সপ্লোর করে, কারণ যখনই কোনো দেখবে তোমরা কোয়ালিটি আন্ডারে তো কেস স্টাডিও পড়ে, তাহলে যখন স্পেসিফিক কোনো কেসকে স্টাডি করা হয় তখন কিন্তু ডিটেইলে স্টাডি করা হয়, ব্যক্তি কেন সেখানে ইনভলভ ছিল, কবে থেকে ইনভলভ ছিল, কি কি ক্ষেত্রে তার তার প্রাসঙ্গিকতা ছিল, কেনই বা সে খুন করেছে, তার প্রিভিয়াস হিস্ট্রি। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে জানা, সেগুলোকে অনুধাবন করার জন্য কিন্তু ডিটেইল স্টাডির প্রয়োজন আছে। আর এই ডিটেইল স্টাডি কিভাবে এক্সপ্লোর করা যায়? কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে দিয়ে এক্সপ্লোর হয়। আর কি বলছে, ওপেন এন্ডেড ডেটা কালেকশনস। তাহলে কোশ্চেনিয়ার মেথডের ক্ষেত্রে আমরা দেখি যে যে কোশ্চেনিয়ার ক্ষেত্রে আমরা আগে যে আলোচনা করেছিলাম মনে আছে তো, ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড। তাহলে দেখো এখানে ইন্টারভিউ মেথডের ক্ষেত্রে আমরা কি দেখি যে ওপেন এন্ডেড তথ্য, অর্থাৎ কোনো ব্যক্তিকে কোশ্চেন করে দেওয়া হয়, সে কিভাবে অ্যানসার দেবে তার অ্যানসারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এখানে কিন্তু প্রি কনসেপচুয়াল অ্যানসারকে পুট করা হয় না, সেটা বলছে ওপেন এন্ডেড। ধরো এখানে বলা হয়েছে যে তোমার কেন শাহরুখ খানের মুভি দেখতে ভালো লাগে, এটা কোশ্চেন তুমি করেছো। তাহলে শাহরুখ সম্বন্ধে সে ধরো তার ইমোশনস কে রিফ্লেক্ট করবে, হয়তো বলে উঠলো যে আমি ছোটবেলা থেকে আমি শাহরুখের ফ্যান, কারণ আমি শাহরুখের মতো হতে চাই, এক্সেট্রা। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার তার হেয়ার স্টাইল, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাপিয়ারেন্স, তার ড্রেসিং সেন্স অফ এক্সপোজার, এগুলো খুব বেশি ভালো। সে ধরো শাহরুখ সম্বন্ধে তার তার যে যে বিষয়গুলো ভালো লাগে সে সেগুলোকে কিন্তু বলতে শুরু করেছে। তাহলে এখানে কিন্তু তোমার কাছে স্পষ্ট হলো যে সেই ব্যক্তিটা কতটা তার প্রতি ডেডিকেটেড, তবেই না সে তার মতো করে তার সম্বন্ধে ভালো ভালো বক্তব্যগুলো রাখছে। তারপরের পয়েন্টটা দেখো, বলছে অংশগ্রহণকারী কেন্দ্রিক, পার্টিসিপেন্ট ওরিয়েন্টেড। তাহলে পার্টিসিপেশন কিন্তু এখানে অনেক বেশি রয়েছে, যেহেতু এটাকে বলছিলাম দেখো ফেস টু ফেস, তাহলে ফেস টু ফেস মানে পার্টিসিপেশন প্রয়োজনই আছে। বা ধরো ফোকাস গ্রুপ আছে, ব্যক্তিকে আমি দেখতেই পাচ্ছি না, রাস্তায় ডিরেক্ট কমিউনিকেশন, তাহলে কিন্তু ফোকাস গ্রুপ হবে। তাহলে অংশগ্রহণের খুব ইম্পর্টেন্ট, তবেই না তোমার কাছে গুণগত তথ্যগুলো আসবে। কোনো ধরো তুমি নতুন জায়গায় কোনো একটা নতুন পুজোকে এক্সপ্লোর করতে গেছো, নতুন গ্রামে গেছো, সেখানে গিয়ে ধরো দেখছো সেখানে একটা পুজোর সময় তুমি খুব জাগ্রত একটা পুজো হয়, তুমি সেটাকে এক্সপ্লোর করছো, দেখছো দূরে দাঁড়িয়ে থেকে মানুষদেরগুলোকে দেখছো কিভাবে তারা কি করছে, কিভাবে পুজো করছে, কিভাবে নিজেদেরকে সেখানে ইনভলভ রাখছে, কি কি রিচুয়ালিস্টিক পার্ট গুলো পরপর আছে, কোন কোন রিচুয়ালিস্টিক পার্টে মানুষের ইম্পর্টেন্স বেশি,
কারা কারা এসছে, কোন ধরনের মানুষ এখানে আসে, কোন ধরনের ড্রেসিং সেন্স তারা বেসিক্যালি প্রেফার করে। তাহলে এই সমস্ত বিষয়গুলো তুমি তথ্যগুলো কি করে পাচ্ছ? থ্রু অবজারভেশনস। তারপরে নমনীয় এবং পুনরাবৃত্তিমূলক। গুণগত যে পদ্ধতি, গুণগত পদ্ধতির বিশ্লেষণ কিন্তু অনেক বেশি নমনীয় প্রকৃতির হয়ে থাকে। নমনীয়, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কেন বলছে? ফ্লেক্সিবল এই জন্যই বলছে যে এটা ব্যক্তি কিন্তু পরিস্থিতি অনুপাতে চেঞ্জ করতে পারে। আর পুনরাবৃত্তিমূলক মানে হচ্ছে ধরো একই ধরনের ঘটনা, একই ধরনের বিষয়বস্তু কিন্তু আলোচনা কিন্তু ইন্টারভিউ পর্ব বা কোনো ক্ষেত্রে বারবার চলে আসতেই পারে। যেমন ধরো একটা কথা বলি, যেমন ধরো তুমি কোনো ব্যক্তিকে ইন্টারভিউ দিতে গেছো, দিয়ে ধরো তুমি তাকে তাকে ধরো তার লাভ লাইফ নিয়ে তুমি একটা কোশ্চেন করবে, কিন্তু তুমি যখন গেছো তখন দেখছো যে তার বাড়িতে কিন্তু সেই ওরিয়েন্টেড কোনো বিষয় নিয়ে তার সাথে ঝামেলা চলছে। তাহলে দেখছো যে এইরকম পরিস্থিতিতে যদি সেই ব্যক্তিকে কোনো কোশ্চেন করা হয় তার উত্তরগুলো সঠিক হবে না, বা সে সেই ধরনের উত্তরে অ্যান্সার দিতে নাও চাইতে পারে। তাহলে কি করব? দুটো অপশনস। তাহলে পরে আসা যাবে, এখন ব্যক্তির মুড ভালো নেই, তো পরে এখন এক সময় এসে এই বিষয়ে তথ্য নিতে পারি। বা ধরো ব্যক্তি বললো যে ঠিক আছে আমি ওকে, আমি আপনাকে সমস্ত তথ্যর অ্যান্সার দেবো আজকে। তোমাকে সেই সেই সংক্রান্ত বিষয়ে তথ্যটাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে তার কাছে বিষয়টা খুব বলতে পারার ক্ষেত্রে দ্বিধাগ্রস্তমূলক না হয়। বা পারলে সেই ধরনের কোশ্চেন ধরো প্রথম দিকে ছিল, তুমি সেটাকে লাস্টের দিকে করলে, সেখানে প্রথমে গল্প করলে, গল্প করে প্রথমে সিচুয়েশনটাকে নর্মাল করলে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার এডুকেশনস, তার স্টোরি, এগুলো তুমি প্রথম থেকে শুনলে, ভালো করে শুনে তার সঙ্গে সম্পর্কটাকে ফ্যামিলিয়ার করলে, ফ্যামিলিয়ার করার পরে তারপরে তাকে কোশ্চেনের মধ্যে তার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করতে ইচ্ছুক হলে। তাহলে এই বিষয়গুলো কিন্তু সম্ভব কোথায়? এই বিষয়গুলো সম্ভব হচ্ছে গুণগত গবেষণার ক্ষেত্রে। তারপরে বলছে সমৃদ্ধ বর্ণনামূলক অনুসন্ধান। এই যে তোকে বলছিলাম ডেসক্রিপটিভ অ্যানালিসিস, তাহলে এই যে শপিং মলের এক্সাম্পলটা দিলাম, ডেসক্রিপটিভ তো, বর্ণনামূলক তো। শপিং মলে বিভিন্ন ঘটনাগুলোকে অবজার্ভ করে তার একটা উত্তর উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। দ্যাট ইজ কল দ্য ডেসক্রিপটিভ, বর্ণনামূলক অনুসন্ধান। আর কি বলছে? ব্যাখ্যামূলক বিশ্লেষণ, এক্সপ্লোরেটিভ, এক্সপ্লেনেশন করে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ঘটনাটা কি ঘটেছে, ঘটনাটা কিভাবে উপস্থাপিত হয়েছে, তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা সবসময় এখানে পরিলক্ষিত হচ্ছে। সেজন্য বলছে ব্যাখ্যামূলক বিশ্লেষণ। আর লাস্ট পয়েন্টটা কি বলছে? রিফ্লেক্সিভিটি। রিফ্লেক্সিভিটি মানে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ওরিয়েন্টেশনটা, ব্যক্তির কাছে ঘটনাটা কিভাবে কিভাবে রিফ্লেক্টেড হয়েছে, একটা ব্যক্তি কিভাবে ঘটনাটাকে দেখছে, রিফ্লেক্সিভিটির মধ্যে দিয়েই বোঝা সম্ভব। অর্থাৎ একটা ব্যক্তির কাছে ঘটনাটা কতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, এটা কিন্তু রিফ্লেক্সিভিটির মধ্যে দিয়ে বিশ্লেষণ করা যাবে। এরপরে চলে আসা যাক গুণগত গবেষণার লক্ষ্য। গুণগত গবেষণা কোন কোন জিনিসগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করে? প্রথম পয়েন্ট কি বলছে? গুণগত গবেষণা আমাদের অধ্যয়ন করতে ইচ্ছুক বস্তুর গভীরভাবে অধ্যয়ন করতে সহায়তা করে। তো কিছুই নয়, এখানে রিসার্চার যে বিষয়টাকে নিয়ে স্টাডি করবে বা যে বিষয়ে গবেষণা করবে তার ডিটেইল অবজারভেশনস, তার ডিটেইল ডেটা কালেকশনস দরকার। সেজন্য বলছে গভীরভাবে অধ্যয়ন। তাহলে এই গভীরভাবে অধ্যয়নটা কে করে? কোয়ালিটেটিভ রিসার্চ করে। কোয়ালিটেটিভ রিসার্চ যে কোনো ঘটনার ডিটেইলে স্টাডি করার চেষ্টা করে, তবেই তার প্রকৃত তথ্য আর প্রকৃত জিনিসগুলো উপলব্ধি করা সম্ভব হয়ে উঠবে। আর কি বলছে? আর বলছে যে গুণগত গবেষকদের লক্ষ্য বিষয়বস্তু ও প্রশ্নবিদ্ধ গবেষণা বিষয়ে সুযোগ সম্পর্কে চিন্তা না করে ঘটনাটি ঘটার পিছনের কারণ খুঁজে বের করা। তার মানে
তার মানে একটা ঘটনা কেন ঘটছে, ঘটনার পেছনের কারণটা খুঁজে বের করতে বলছে, সাবজেক্টিভ অ্যানালিসিস। দেখবে অনেক সময় ধরো তোমরা অনেক মুভি দেখেছো, ধরো কারণ কোনো ব্যক্তির হাতে তুমি ধরো দেখলে যে তার হাতে ছুরি আছে আর সামনে ডেড বডি পড়ে আছে, তাহলে ইনিশিয়ালি মনে হতে পারে, কখনো তোমরা যদি দেখবে হইচই একটা সিরিজ আছে ক্রিমিনাল জাস্টিস, সেখানে দেখো যে ছেলেটাকে ক্রিমিনাল হিসেবে পোর্ট্রে করা হচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল সে কিন্তু ক্রিমিনাল নয়। তাহলে এখানে কি দেখলাম, এখানে দেখতে পাচ্ছি কি, তো দেখতে পাচ্ছি যে যে ব্যক্তিটা তোমার যাতে ছুরি আছে, যাই আমরা ক্রিমিনাল ভাবছি, সে কিন্তু তোমার আদতে কিন্তু ক্রিমিনাল নয়, ক্রিমিনাল কিন্তু অন্য কেউ। তাহলে যেভাবে আমরা ঘটনা দেখি সেভাবে ঘটনা কিন্তু সবসময় আমাদের সামনে উপস্থাপিত হবে এমন নাও হতে পারে, ঘটনা কিন্তু আমাদের সামনে ভিন্ন ভাবে উপস্থাপিত হতে পারে। তাহলে ভিন্ন ভাবে উপস্থাপনের জন্য কিন্তু আমাদের কি করতে হবে, ঘটনাটির পেছনের মর্ম অধ্যয়ন করতে হবে। আমরা হয়তো আগে আলোচনা করেছিলাম, তোমরা দেখেছো হয়তো, সেটা হচ্ছে যে তোমার সোশিওলজিক্যাল ইমাজিনেশন বলে সি রাইট মিলস এর টপিক আমরা ডিসকাশন করেছিলাম। সেখানে কিন্তু বলেছিলাম যে কোনো ঘটনা কিভাবে কিভাবে ঘটে সেটা যদি অধ্যয়ন করতে, তাহলে কিন্তু তার সবসময় তার পেছনের অ্যানালিসিসটাকে বুঝতে হবে, বিহাইন্ড দ্য সিন আমাদের দেখতে হবে। যখন তোমরা কোনো ক্রিমিনাল মুভি দেখো, ক্রিমিনাল মুভিতে প্রথমে দেখে দেওয়া হয় যে অলরেডি খুনটা হয়ে গেছে, ব্যক্তি মারা গেছে, এরপরে বিহাইন্ড দ্য স্টোরি দেখায়, কেস স্টাডি মেথডের মধ্যে দিয়ে প্রকৃত ট্রুথটা খুঁজে বের করে। তাহলে প্রথম থেকে যাকে এবার যেভাবে তখন যদি কোনো ব্যোমকেশ তোমার সিরিজ দেখেছো, ব্যোমকেশ তোমরা দেখবে, ব্যোমকেশে তথা করতে হবে যাকে প্রথমেই ধরো তোমার সাসপেক্ট ধরছো, সে কিন্তু আদতে সাসপেক্ট নয়, সাসপেক্ট কিন্তু অন্যজন। তাহলে এইটা বোঝা তখনই সম্ভব হয়ে উঠবে যখন বিহাইন্ড দ্য স্টোরি বা বিহাইন্ড দ্য সিন যখন আমরা ঘটনাটাকে ইন্টারপ্রেট করব। থার্ড কি বলছে, এটা অনুমান করা হয় যে গুণগত গবেষণা উদ্দেশ্য বিভিন্ন স্তর জুড়ে বিস্তৃত, যেমন মাইক্রো ম্যাক্রো স্পেকট্রাম, আর কি বলছে যে উভয় কাঠামোগত বা পদ্ধতিগত সমস্যা। দেখো মাইক্রো ম্যাক্রো তোমরা আগেও পড়েছো, মাইক্রো মানে হচ্ছে যেগুলো স্মল ওরিয়েন্টেশন অফ স্টাডি, আর ম্যাক্রো মানে যেটা ব্রড ওরিয়েন্টেশন অফ স্টাডি। তাহলে মাইক্রো এবং ম্যাক্রো এই বোথ অ্যানালিসিস কিন্তু গুণগত গবেষণায় প্রাধান্য পায়। এর ফেস টু ফেস অবজারভেশনস বা ফেস টু ফেস ইন্টারঅ্যাকশনস, এই ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন কিন্তু মাইক্রো ওরিয়েন্টেশন। আবার ধরো তুমি কালচারাল অ্যাসপেক্টটাকে দেখছো, একটা ব্যক্তি কোন ধরনের কালচারাল ওরিয়েন্টেশন থেকে উঠে আসছে, তুমি কালচারাল অ্যাসপেক্টে ঘটনাটাকে ইন্টারপ্রিট করছো, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ম্যাক্রো, কালচার কিন্তু ম্যাক্রো আন্ডারে চলে আসবে। তাহলে মাইক্রো এন্ড ম্যাক্রো এই দুটো অ্যানালিসিসকেই থেকেই ঘটনাটা দেখার চেষ্টা করে, যে ক্ষুদ্র দিকটাও দেখবো as well as pay attention on the macro side also. ফোর্থ পয়েন্টে কি বলছে, গুণগত গবেষণা প্রায় যাচাইকরণ এবং পর্যালোচনা করার পরিবর্তে নতুন তথ্য আবিষ্কার এবং অন্বেষণ এবং উদ্ঘাটন করতে নিযুক্ত থাকে। অর্থাৎ যাচাইকরণ মানে হচ্ছে অ্যানালিসিস, ঘটনা যেটা ঘটেছে আদৌ ঠিক কিনা এই ধরনের যাচাইকরণের পর্যালোচনা করার পরিবর্তে সে কি করছে, নতুন নতুন জিনিসকে এক্সপ্লোর করা। বৃদ্ধাবাসের সংখ্যা কেন বাড়ছে, নতুন ভাবে এক্সপ্লোরেশন। কেন চাইল্ড লেবারের সংখ্যা বাড়ছে, নতুন ভাবে এক্সপ্লোরেশন। এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে নিউলি এক্সপ্লোরেটিভ। তাহলে এই নতুন নতুন ঘটনাগুলোর এক্সপ্লোরেশনটা আমরা কোথায় পাবো, এই এক্সপ্লোরেশন গুলো আমরা দেখতে পাবো গুণগত গবেষণায়। তাহলে গুণগত গবেষণা আমাদেরকে কি করলো, গুণগত গবেষণা আমাদের সামনে নতুন ভাবে তথ্যগুলোকে উপস্থাপন করার চেষ্টা করে। তাহলে নতুন কোনো বিষয়কে যদি আত্মস্থ করতে হয়, তাহলে আমাদের কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেব, ডেফিনেটলি গুণগত গবেষণা। এগুলো হচ্ছে কিন্তু গুণগত গবেষণার লক্ষ্য। তার পরের পয়েন্টে দেখো বলছে গুণগত গবেষণার ঐতিহ্য। এক্ষেত্রে আমরা কি দেখছি যে আধুনিক সামাজিক বিজ্ঞান বোঝে যে গুণগত গবেষণা পদ্ধতিগতভাবে ব্যক্তি গোষ্ঠীর প্যাটার্ন যুক্ত আচরণ এবং আচরণগুলি অধ্যয়ন করতে পারে। ঐতিহ্য মানে হচ্ছে ট্র্যাডিশনালি, ধরো একটু পরেই আমরা আলোচনা করব 1900 থেকে 1950 যে টাইম ফ্রেম, অর্থাৎ 20th সেঞ্চুরিতে গুণগত গবেষণার যে এক্সপ্লোরেশন হচ্ছে,
তার যে ডাইমেনশন, তার ডাইমেনশনে কোন কোন দিকগুলো প্রথম থেকে প্রাধান্য পেয়ে এসছে। তাহলে কি দেখলাম, ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণ, প্যাটার্নস অফ আচরণ। প্যাটার্নস অফ আচরণ তোমাকে বলি, প্যাটার্নস অফ আচরণ ধরো মায়ের সাথে সন্তানের যে কনভারসেশন, টিচার স্টুডেন্টের যে কনভারসেশন, বা ধরো কোনো সিনেমা হলে গেছো সেখানকার কোনো কনভারসেশন, রাস্তায় ঘাটে কোনো বন্ধুর সঙ্গে দেখা হয় তার সাথে কনভারসেশন, বা ধরো কোনো বিয়ে বাড়িতে গেছো সেখানকার কনভারসেশন, প্রত্যেক জায়গায় কিন্তু ব্যক্তির যে কনভারসেশনাল প্যাটার্ন ইট ইজ চেঞ্জিং, এটা সব জায়গায় কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাহলে ব্যক্তির গোষ্ঠীর মধ্যে যে কনভারসেশনাল চেঞ্জ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গুণগত গবেষণার একটা ওরিয়েন্টেশন। সেকেন্ড পয়েন্ট কি বলছে, তাহলে এই গুণগত গবেষণার মধ্যে আর কি কি রয়েছে, এথনোলজি, ইকোলজিক্যাল সাইকোলজি, হোলিস্টিক এথনোগ্রাফি, কগনিটিভ অ্যানথ্রোপোলজি, এথনোগ্রাফি অফ কমিউনিকেশন এবং সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম, এগুলো সব কার আন্ডারে আসবে, গুণগত গবেষণার আন্ডারে। দেখো এথনোলজি যেটা হিউম্যান সেন্ট্রিক আলোচনা, ইকোলজিক্যাল সাইকোলজি, ইকোলজিক্যাল সাইকোলজি মানে হচ্ছে ব্যক্তির সাথে পরিবেশগত যে আলোচনা, বা ব্যক্তি পরিবেশগত প্রেক্ষাপটকে কিভাবে ইন্টারপ্রিয়েট করে। হোলিস্টিক এথনোগ্রাফি, এথনোগ্রাফি মানে দ্য হিউম্যান গ্রাফ, তোমরা আগেও আলোচনা করেছি তোমার সাথে, যেখানে একটা ব্যক্তির জীবনশৈলীকে সার্বিকভাবে আলোচনা করে, একটা ব্যক্তি কোথায় বসবাস করে, কিভাবে বসবাস করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার কালচার, তার বিহেভিয়ার, তার ফুড হ্যাবিট, তার ড্রেসিং সেন্স, এভরিথিং everything will be included in the section of holistic ethnography. তারপরে বলছে কগনিটিভ অ্যানথ্রোপোলজি, cognitions indicating the human brain, কগনিটিভ সবসময় কগনিশন থেকে আসে, মানে হিউম্যান ব্রেন থেকে আসে, অর্থাৎ যেখানে ব্যক্তি ব্রেন ওরিয়েন্টেশন বেশি কাজে, ব্যক্তি কিভাবে হিউম্যান কগনিশন, মাথাকে কাজে লাগাচ্ছে কোনো বিষয়কে বাস্তবায়িত করার ক্ষেত্রে। তারপরে কি বলছে, এথনোগ্রাফি অফ কমিউনিকেশনস, আর লাস্ট সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম, অর্থাৎ ব্যক্তি কিভাবে প্রতীককে ব্যবহার করছে কমিউনিকেশনস করার ক্ষেত্রে। তাহলে এই যে ডিফারেন্ট সেগমেন্ট অফ অ্যানালিসিস, এই ডিফারেন্ট সেগমেন্ট অফ অ্যানালিসিস গুলোকে কিন্তু আমাদেরকে কোথায় দেখতে পাবো, কোথায় স্টাডি করব, সেটা হচ্ছে গুণগত গবেষণার মধ্যে স্টাডি করব। তারপরে পয়েন্টটা কি বলছে, দেখো এখানে বলছে এথনোলজিস্ট হয়, এথনোলজিস্টরা কি করে, প্রাকৃতিক ভাবে মানুষ যে ধরনের আচার আচরণ করে থাকে, তো নির্দিষ্ট ব্যক্তির যে ন্যাচারাল সেটিংস, মেকি নয়, মানে কাউকে দেখে আমি আমার বিহেভিয়ার চেঞ্জ করলাম, নট লাইক দ্যাট, তার ন্যাচারাল সেটিং, অর্থাৎ ব্যক্তিটা যে গ্রামে থাকে তার গ্রামের জীবনশৈলী, এই যে ফিল্ডে কাজ করা হয়, তাহলে ফিল্ডে কাজ করা মানে তাকে তার ন্যাচারাল সেটিং এ ধরা হয়, তাকে নিয়ে এসে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করা কম, বরং কি বেশি দেখা হয়, দেখা হয় তাকে তার ন্যাচারাল সেটিং এ সে কিভাবে সার্ভাইভ করছে। ধরো আন্দামানের জারোয়ারা তারা কিভাবে সার্ভাইভ করছে, সেই জারোয়াকে কলকাতায় নিয়ে এসে আমি তার সার্ভাইভ দেখবো না, আমি তার সার্ভাইভাল দেখবো কোথায়, আন্দামানে তারা যেখানে থাকে সেখানে, তার জীবনশৈলী, তারা কিভাবে নিজেদেরকে দেখছে, তারা কিভাবে নিজেদেরকে, তারা খাদ্য, ফুড হ্যাবিট, এই সমস্ত বিষয়গুলোকে আমরা ওখানে দেখবো, তবেই কিন্তু সে সম্বন্ধে নলেজকে আত্মস্থ করতে পারবো। এইভাবে গুণগত গবেষণা ব্যক্তির আচরণগুলিকে আত্মস্থ করতে চায়। দেখো এখানে 8টা গুণগত মোমেন্টের কথা এখানে বলেছি, 8 কোয়ালিটেটিভ মোমেন্টস। এই 8 কোয়ালিটেটিভ মোমেন্টস গুলো কি কি, দ্য ফার্স্ট, দেখো এখানে প্রত্যেকটা মোমেন্টামের সাথে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের কথা বলা হয়েছে, অর্থাৎ সেই নির্দিষ্ট টাইম ফ্রেমে কিভাবে ঘটনাগত এক্সিকিউশন হচ্ছে সেটার কিন্তু আলোচনা এক্ষেত্রে ফুটে উঠছে। প্রথম টাইম ফ্রেমটা কবে, দ্য ট্রেডিশনাল ফেজ হচ্ছে 1900 থেকে 1950। দেখো 1900 থেকে 1950 এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই সময়কালে কিন্তু তখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাওয়ার ফলে
সোসাইটির উপরে তার কিন্তু একটা ব্রডার ইম্প্যাক্ট পড়ছে। ব্যক্তি অনেক বেশি সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল সেগমেন্টের সাথে নিজেকে ইনভলভ করছে। মহিলাদের ইনভলভমেন্ট বেড়েছে, মহিলাদের ইনভলভমেন্ট বেড়েছে ফেমিনিস্ট অ্যাসপেক্ট ধরে। তাহলে এই যে সেই সময়কালে কিন্তু প্রচুর প্রচুর প্রেক্ষাপট উঠে আসে। 1950s এর সময়কালে যারা এথনোমেথোলজি, ফাংশনালিজম, ক্রিয়াবাদিতে প্রেক্ষাপটগুলো উঠে আসছে, এবং তার পরবর্তীকালে যখন দেখবো 1950 থেকে 1970 দশকে বলা হয় যে মডার্নিস্ট আর গোল্ডেন ফেজ বলা হয়, কারণ এই সময়ে সব থেকে বেশি কোয়ালিটেটিভ অ্যানালিসিস গুলোর এক্সপ্লোরেশন হয়। ঠিক আছে, ফেনোমেনোলজি, এথনোমেথোলজি, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম, ফেমিনিস্ট অ্যাপ্রোচ, মার্কসিস্ট অ্যানালিসিস, এগুলো সবগুলো কিন্তু এই সময়ে অনেক বেশি ক্রিটিক্যাল অ্যানালিসিস, এগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। এই সমস্ত অ্যানালিটিক্যাল ফেজ গুলো কিভাবে ব্যক্তি জীবনের উপরে, হিউম্যান কগনিশনের উপরে প্রভাব ফেলছে, সমাজের ডেভেলপমেন্টে এগুলোর কি কন্ট্রিবিউশন রয়েছে, এই সমস্ত দিকগুলো স্টাডি এখানে কিন্তু বরাবরই প্রাধান্য পাচ্ছে। তারপরের পয়েন্টে দেখো বলছে ব্লাড জেনার্স 1970 থেকে 1986। দেখো এই সময় কিন্তু প্রচুর প্রচুর ফাংশনালিস্ট ওরিয়েন্টেশন গুলো সমাজের বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরার জন্য কিন্তু এগিয়ে আসছে। অর্থাৎ সামাজিক আলোচনা যেটা একটা সময় পর্যন্ত কোয়ান্টিটেটির হাত ধরে চলেছে, গুণগত ডেটার পরিবর্তে পরিমাণগত ডেটা বা তথ্য যেখানে বেশি প্রাধান্য পেয়েছে, সেখানে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস খুব বেশি এক্সপ্লোরেটিভ হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং 1970s থেকে 1986 এর যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা কিন্তু সেই সমস্ত ওরিয়েন্টেশন গুলো কিন্তু অনেক উইংস এর মতো করে নিজেকে ফ্ল্যারিশ করতে পেরেছে। তারপরের পয়েন্টটা দেখো, দ্য ক্রাইসিস অফ রিপ্রেজেন্টেশনস, দ্য মিড 1980s। এই যে ক্রাইসিস অফ রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে, এখানে রিপ্রেজেন্টেশনস মানে হচ্ছে দেখো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে কিন্তু তোমরা জানো প্রচুর সংখ্যক সৈন্য কিন্তু মারা যায়, ব্রিটিশরা কিন্তু অনেক বেশি মেল পপুলেশন গুলোকে হারাতে থাকে। তাহলে সেই সময় যে সমস্ত অফিসিয়াল কাজ বা আরো অন্যান্য কাজের ক্ষেত্রে কাদের ইনভলভ করা হবে, ব্রিটিশ সরকার কিন্তু আহ্বান জানালো মহিলাদেরকে। তাহলে রিপ্রেজেন্টেশনের যে চেঞ্জেস গুলো এসছে, পারসেপশনাল যে চেঞ্জ গুলো এসছে, এগুলোকে যদি বুঝতে হয় তাহলে কিন্তু গুণগত পদ্ধতি প্রাধান্য দেবে। তারপরের পয়েন্টটা দেখো বলছে দ্য পোস্ট মডার্ন ইরা। দেখো এই পোস্ট মডার্ন ইরাতে কি বলছে, পোস্ট মডার্ন ইরা তোমরা দেখবে, তোমরা এর আন্ডারে বিভিন্ন থিঙ্কার পড়েছো, পোস্ট মডার্ন থিঙ্কার। সেই পোস্ট মডার্ন থিঙ্কাররা কি করছে, পোস্ট মডার্ন থিঙ্কার শুরু হচ্ছে 1990 থেকে 1995। তারা কিন্তু এনভায়রনমেন্টাল এক্সপেরিয়েন্স এবং ইথনোগ্রাফি ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে অ্যানালিসিস করার চেষ্টা করেছে। তারপরের যে পয়েন্টটা আছে 5 নম্বর পয়েন্টটা বলছে দ্য পোস্ট এক্সপেরিমেন্টাল ইনকোয়ারি 1995 থেকে 2000। পোস্ট এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে যে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট খুব বেশি প্রাধান্য পায় না, যেটা কোয়ান্টিটেটিভ পেত। প্রথম দিকে যখন সোশিয়োলজি ডেভেলপমেন্ট হয়, যেটাকে সায়েন্স করার লক্ষ্যে বিভিন্ন তাত্ত্বিক এমনকি আগাস্ট কোতো চেয়েছিলেন, কিন্তু যাই হোক সেটা হয়ে ওঠেনি। সমাজতত্ত্ব কিন্তু সেই অর্থে সায়েন্স নয়, সমাজতত্ত্ব হচ্ছে সোশ্যাল সায়েন্স। তাহলে এই যে এক্সপেরিমেন্টাল ইনকোয়ারি থেকে বেরিয়ে আসা, অর্থাৎ ব্যক্তিকে কখনোই কিন্তু আমি ল্যাবরেটরিতে গিনিপিকের মতো কিন্তু তাকে স্টাডি করতে পারি না, তারপরে কিন্তু এক্সপ্লোর করতে পারি না। তাহলে কিভাবে দেখবো, তাকে তার ন্যাচারাল সেটিংস দেখবো। তার ন্যাচারাল সেটিংস দেখতে হলে এই এক্সপেরিমেন্টাল ওরিয়েন্টেশন গুলো কিন্তু স্টাডির আলোচনায় আসবে না। সেটা হচ্ছে পোস্ট এক্সপেরিমেন্টাল ইনকোয়ারি। তারপরে কি বলছে, দ্য মেথডোলজিক্যালি কন্টেস্টেড প্রেজেন্ট। 2002 থেকে 2004 মেথডোলজিক্যাল কন্টেস্ট প্রেজেন্ট মানে হচ্ছে বিভিন্ন
তাত্ত্বিক ওরিয়েন্টেশনস, যেগুলোকে মেথডোলজি থ্রু বা পদ্ধতিবিদ্যার থ্রু এটা ব্যাখ্যা করা সম্ভব। অর্থাৎ গুণগত গবেষণা প্রচুর পদ্ধতির এক্সপ্লোরেশন ঘটাচ্ছে, যেটা কিন্তু ব্যক্তি জীবনকে বিশ্লেষণ করার ক্ষেত্রে অনেক বেশি প্রাসঙ্গিক। আর তারপরে যেটা বলছে এটা হচ্ছে ফ্যাকচুয়াল। তাহলে এই যে ফ্র্যাকচার্ড ফিউচার মানে হচ্ছে, শুনো, ফ্র্যাকচার্ড ফিউচার মানে হচ্ছে এটা ব্যক্তি জীবনে ঘটে যাওয়া ঘটনা, সেটা কিভাবে ফিউচারিস্টিক ওরিয়েন্টেশন আছে, এবং সেখানে ফিউচারে কিভাবে এই ঘটনাগুলো বা এই মেথড গুলো ইনকোয়ারি বা অ্যানালিসিস কে রিপ্রেজেন্ট করছে, সেটাকে দেখানোর জন্য কিন্তু এই ফ্র্যাকচার্ড ফিউচার শব্দটার কথা বলা হচ্ছে। তাহলে এই যে 8টা ফেজ 2005 থেকে যেটা শুরু হয়, 1900 থেকে 1950, 1950 থেকে 1970, 1970 থেকে 1986, মিড 1980s, 1990 থেকে 1995, 1995 থেকে 2000, 2000 থেকে 2004, এবং after that 2005 to continue। এই যে ফেজ অফ জার্নি, এই জার্নিটার কিন্তু ইভ্যালুয়েশনটা খুব দরকার। পরীক্ষাতে এই ইভ্যালুয়েশনটা কোশ্চেনে খুব আসেও, এবং এই জার্নিটাকে কিন্তু মনে রাখতে হবে। এতগুলো ফেজ, এই 8টা ফেজে কিন্তু মনে রাখতে হবে, তবেই কিন্তু কোয়ালিটেটিভ অ্যানালিসিস বা কোয়ালিটেটিভ মেথডের আলোচনায় এই ফেজ ওরিয়েন্টেড কোশ্চেন গুলো থাকলে তখন কিন্তু তাকে অ্যানালিসিস করা বা ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। এরপরে দেখো, এরপরে যেটা বলছে যে মেথডস অফ জেনারেটিং ডেটা, অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কি কি ধরনের ডেটাকে জেনারেট করা হয়। তাহলে কি কি মেথড? প্রথমে কি দেখছি, কোয়ালিটেটিভ ইন্টারভিউ নেওয়া, সাক্ষাৎকার, মুখোমুখি সাক্ষাৎকার, 1-to-1 সাক্ষাৎকার। যদিও এই সাক্ষাৎকারের বর্তমানে অনেক ফিচার্স তৈরি হয়েছে, অনেক নতুন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের ফলে, যেমন ধরো এখানে বলবো যে ফোকাস গ্রুপ ডিসকাশন বা ডেটা অ্যানালিসিস করার ক্ষেত্রে প্রিভিয়াস যখন ল্যাবরেটরিতে স্টাডি করা হতো, এখন কিন্তু আর ল্যাবরেটরিতে সেভাবে স্টাডি করা হয় না। এখন অনেক বেশি কিভাবে স্টাডি করা হয়, এখন ব্যক্তি 1-to-1 স্টাডি করে। ইন্টারভিউ কেন নেয় এবং সেখানে আনস্ট্রাকচার্ড কোশ্চেন কেন রাখা হয়? তার কারণ হচ্ছে ইন্টারভিউর মধ্যে দিয়ে ব্যক্তির প্রকৃত এসেন্সটাকে বোঝা যায়, যে কি বলতে চাইছে, তার ফিলিংস গুলোকে বোঝা যায়, তার বডি ল্যাঙ্গুয়েজকে অবজার্ভ করা যায়। তাহলে অনেকগুলো জিনিস এই পদ্ধতির মধ্যে দিয়ে ফুটে ওঠে। তাহলে 1-to-1 এর অবজারভেশন কিন্তু অনেক বেশি জাস্টিফাইড। সেকেন্ড বলছে ক্ষেত্রে একটি তুলনামূলক আনুষ্ঠানিক স্টাইল প্রয়োগ করা হয়, যেখানে কথোপকথন বা স্বতঃস্ফূর্ত কথোপকথন আনুষ্ঠানিকভাবে কাঠামোগত প্রশ্নাবলীর চেয়ে বেশি উৎসাহিত হয়। তাহলে একটি তুলনামূলক আনুষ্ঠানিক স্টাইল প্রয়োগ করা হয়। তাহলে কম্পারেটিভ অ্যানালিসিস, দেখবি তোমরা ফোন কিনতে গেলে অনেক সময় কম্পেয়ার করো না, দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করো। ধরো দুটো কোম্পানির ফোন তুমি কম্পেয়ার করছো, ধরো স্যামসাং আর ধরো অ্যাপেলের মধ্যে তুমি কম্পেয়ার করছো। স্যামসাং কোন ধরনের ফিচার্স লোকে দিচ্ছে, অ্যাপেল কোন ধরনের ফিচার্স লোকে দিচ্ছে। ফ্ল্যাগশিপ যে ফোনগুলো রয়েছে তাদের মধ্যে কোন কোন জায়গায় সিমিলারিটি রয়েছে, কোন জায়গায় ডিসিমিলারিটি রয়েছে, তার স্পেসিফিকেশন কত, র্যাম কত, রম কত, ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, বডি ওরিয়েন্টেশনস, তারপর তোমার হচ্ছে প্রাইস, এই সমস্ত দিকগুলোকে তুমি মেজার করে তুমি একটা কনক্লুশন, সিদ্ধান্তে এলে যে তোমার ব্যক্তিগত যে চাহিদা, যে এক্সপোজার তুমি করতে চাইছো এটা ফোন থেকে, সেটা কোনটা বেশি ফুলফিল করবে, তার উপরে বেস করে কিন্তু ক্রাইটেরিয়াকে ফুলফিল করার বিষয়টি লক্ষ্য থাকে। সেটা কম্পারেটিভ অ্যানালিসিস কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চে অনেক বেশি প্রাধান্য পায়। থার্ড কি বলছে, বিষয় কেন্দ্রিক জীবনামূলক বর্ণনা। দেখো এখানে বলছে কোয়ালিটেটিভ ইন্টারভিউ মানেই তো হচ্ছে ব্যক্তির সাথে কনভারসেশন হচ্ছে। তাহলে ব্যক্তির সাথে যখন কনভারসেশন হবে তখন তো ডেফিনেটলি সেখানে জীবনমূলক বিষয়গুলো ফুটে উঠবে। একটা ব্যক্তির জীবনশৈলী, সে কোথায় পড়াশোনা করেছে, তারপরে তার স্কুলিং এর থেকে তারপরে তার কলেজ লাইফ, মাস্টার্স লাইফ, তারপরে তার আরো বিভিন্ন সেগমেন্ট, তার জব সেকশন, তার তার জীবনের লক্ষ্য, তার আরো বিভিন্ন দিকগুলো কিন্তু ইন্টারভিউর মধ্যে দিয়ে উঠে আসবে। তাহলে সেটা বলছে জীবনমূলক দিকগুলো এক্ষেত্রে ফুটে ওঠে। তারপরে কি বলছে, গুণগত সাক্ষাৎকারের দৃষ্টিকোণ থেকে কাজ করে যে জ্ঞান সর্বদা প্রাসঙ্গিকভাবে নির্মিত এবং
অবস্থা এমন যে সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলিকে ফোকাস করা সাক্ষাৎকারের দায়িত্ব। কিছুই নয়, প্রাসঙ্গিক বিষয়গুলোকে গুরুত্ব দেয় বেশি। অর্থাৎ একটা ঘটনাকে যদি আমি ইন্টারপ্রিট করি, তাহলে ঘটনার সময়কাল দিকটা বেশি ইম্পর্টেন্ট নাকি ঘটনাটা ঘটে যাওয়ার পরে তার গুরুত্ব বাড়বে? তাহলে ঘটনার সময়কাল প্রেক্ষাপটটা বেশি দেখার চেষ্টা করা হয়। সেটা কোয়ালিটেটিভ ইন্টারভিউর ক্ষেত্রে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। ইন্টারভিউ মানে যেখানে ফেস টু ফেস কনভারসেশন সবসময় রয়েছে, এবং ফেস টু ফেস কনভারসেশন থেকে আমরা কি কি গুণগত তথ্য পেতে পারি, সেটা বলছে কোয়ালিটেটিভ ইন্টারভিউইং। তার পরেরটা দেখো, তার পরের স্লাইডটাতে বলছে অবজার্ভিং অ্যান্ড পার্টিসিপেটিং। অবজার্ভিং এন্ড পার্টিসিপেটিং কি বলছে? গুণগত তথ্য গবেষণা সংগ্রহের আরেকটি উপায় হলো পর্যবেক্ষণ অংশগ্রহণ। তাহলে অবজার্ভিং, অবজার্ভিং মানে অবজার্ভ করা, ব্যক্তি দেখছে। এই যে তোকে বলছিলাম যে কোনো নতুন অনুষ্ঠান, বা ধরো তুমি একটা ধরো কোনো নতুন বিয়ে বাড়িতে গেছো, তুমি আগে এরকম বিয়ে বাড়িতে যাওনি, তুমি সেখানকার লাইটিং, তাদের ডেকোরেশনস, তারা কিভাবে অ্যারেঞ্জমেন্ট গুলো করেছে, বিভিন্ন স্টল, খাওয়া স্টল কিভাবে দিয়েছে, মেনু কার্ড কিভাবে করেছে, এভরিথিং ইউ আর অবজার্ভিং। তুমি অবজার্ভ করে সেখান থেকে নতুন নতুন তথ্য অ্যাকুয়ার করছো। তুমি তার ফ্রেন্ডসদের বা বাকিদেরকে বোঝাচ্ছ যে এই জিনিসগুলো আমি সেখানে নতুন দেখলাম, এই জায়গায় তারা মডিফিকেশন নিয়ে এসছে, এভাবেও সাজানো সম্ভব। তাহলে অবজারভেশন কি করছে? অবজারভেশন কোনটা বিষয়ের পর্যবেক্ষণমূলক তথ্যগুলোকে রিপ্রেজেন্ট করছে। আর অংশগ্রহণ, পার্টিসিপেশন, তুমি বিয়ে বাড়িতে পার্টিসিপেট করেছো বলেই তবেই না বিয়ে বাড়িটার ডেকোরেশন স্টাইল গুলোকে ইন্টারপ্রেট করতে পারছো। তাহলে গুণগত গবেষণার ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ বা পার্টিসিপেশন একটা বড় ভূমিকা রয়েছে। ইউ ক্যানট মেক ইট aloof. It will be more interesting when you pay attention on it. ক্ষেত্রের বিষয়গুলির সাথে একটি সম্পর্ক গড়ে তোলার জন্য এটি ব্যক্তিগত এবং বন্ধুত্বপূর্ণ পদ্ধতির প্রয়োজন। ক্ষেত্র মানে এখানে কিন্তু এখানে বলছে ফিল্ড, ফিল্ড মানে মাঠে বল খেলা নয়, এখানে ফিল্ড মানে হচ্ছে রিসার্চ ফিল্ড। অর্থাৎ যে বিষয় নিয়ে তুমি গবেষণা করছো এবং সেই সংক্রান্ত যে সমস্ত ক্ষেত্র থেকে বা যে সমস্ত ফিল্ড থেকে তুমি তথ্য সংগ্রহ করছো, সেই তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে ব্যক্তির কিন্তু একটা ব্যক্তিগত সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ধরো কোনোটা গ্রামে তুমি সার্ভে করতে গেছো, তাহলে গ্রামে সার্ভে করতে গিয়ে গ্রামের মানুষদের সাথে কনভারসেশন করেছো, এবং দীর্ঘতর তুমি 10 দিন 15 দিন 20 দিন তো যাচ্ছ, তাহলে সেই মানুষগুলো হয় তোমার কিন্তু একটা খুব পরিচিতিমূলক জায়গা তৈরি হয়ে যায়। তারা জানে, তারা বোঝে যে এই ব্যক্তিটা কোন নির্দিষ্ট বিষয়ে কাজ করছে, সার্ভে করছে বা তথ্য নিচ্ছে, সেটা তার কাজে লাগবে কোনো স্পেসিফিক একাডেমিক পারপাসে। নোন হয়ে গেছে, ধরে নোন একটা সম্পর্কের বাঁধন তৈরি করার ক্ষেত্রে পদ্ধতি কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক। তারপরে কি বলছে? এই পর্যবেক্ষণগুলিকে ডেটাতে পরিণত করার দক্ষতাও আছে জড়িত। অর্থাৎ পর্যবেক্ষণগুলোকে ডেটাতে রিপ্রেজেন্ট করছো, ডেটাতে মানে তথ্যে রিপ্রেজেন্ট করছো। অর্থাৎ মেলা প্রাঙ্গণে তুমি দেখলে, অবজার্ভ করার মধ্যে দেখলে যে কতজন ব্যক্তি ফুচকা প্রেফারেন্স করলো, কতজন ব্যক্তি মেলাতে চপ খেতে ভালোবাসে, কতজন ব্যক্তি এখনো বড় বড় পাঁপড় খেতে ভালোবাসে, মেলার যেটা যেটা এক্সপোজ, মেলাতে যেগুলো প্রথাগতভাবে দেখতে পাওয়া যায়, কতজন ব্যক্তি সেখানে নাগরদোলায় চাপতে ভালোবাসে বা জায়ান্ট হুইলে চাপতে ভালোবাসে, তার মধ্যে পুরুষের সংখ্যা কত, মহিলার সংখ্যা কত। তাহলে এগুলো কিন্তু তথ্য, ডেটা। একটা মেলাতে কোন কোন ধরনের স্টল বসেছে, তথ্য, ডেটা। তাহলে অবজারভেশন থেকে ডেটাতে কনভার্ট করার জন্য এই পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। আর আমরা যে তথ্য, ইমপ্রেশন ও চিত্র তৈরি করি তার বেশিরভাগই এখন ডেটাতে পরিণত করা উচিত। অর্থাৎ বর্তমান সময় কিন্তু আমরা এই ডেটাতে তৈরি করার প্রাসঙ্গিকতা অনেক বেশি লক্ষ্য করেছি। অর্থাৎ বর্তমান সময়ে মানুষ কি করছে? বর্তমান সময়ে মানুষ কিন্তু যে কোনো জিনিসকে ডেটাতে রিপ্রেজেন্ট করতে চাইছে। অর্থাৎ তথ্যের মধ্যে দিয়ে যতটা সম্ভব এক্সপোজার বাড়ানো যাবে, কারণ এই তথ্যগুলো পরবর্তী গবেষণায় কাজে লাগবে। যে গ্রামে তুমি গবেষণা করতে গেছো, সেই সংক্রান্ত যে তথ্য তুমি সংগ্রহ করেছো এবং যে রিপোর্ট তুমি বানিয়েছো,
সেই রিপোর্টটা কিন্তু পরবর্তীকালে যখন সেই কোনো গবেষক সেই বিষয়ে গবেষণা করবে বা সেই সংক্রান্ত গ্রামে সে ভিজিট করবে, তার কাছে এটা কিন্তু তার কাছে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ডেটা। সে সেটাকে কাজে লাগাবে। আজ থেকে ২ বছর বা আজ থেকে ১০ মাস আগে বা ১ বছর আগে যখন কোনো রিসার্চার এখানে তথ্য করে, তখন এই সংখ্যা এইভাবে গবেষণাটি উপস্থাপিত হয়েছে বা এই তথ্য পাওয়া গেছে। বর্তমান সময়ে আমি কি ধরনের তথ্য পেলাম? এই আগের তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের কি সিমিলারিটি বা ডিসিমিলারিটি রয়েছে? কোন জায়গায় কতটা ডিফারেন্সিয়েশন রয়েছে? এগুলো কিন্তু জানা সম্ভব হয়ে ওঠে অবজার্ভিং অ্যান্ড পার্টিসিপেশন অবজারভেশন এর মধ্যে দিয়ে। থার্ড কি বলছে? থার্ড জিনিসটা দেখো, এখানে বলছে যে ইউজিং ভিজুয়াল মেথডস এন্ড ডকুমেন্টস। ভিজুয়াল মেথডস মানে হচ্ছে, দেখো ভিজুয়াল মেথডে দেখবে তোমরা বর্তমান সময় দেখবে অনেক এখন বর্তমান টেকনোলজি অনেক ডেভেলপ করেছে। টেকনোলজি ডেভেলপ করার ফলে ব্যক্তি কিন্তু বিভিন্ন টেকনিক্যাল টুলস ব্যবহার করছে রিসার্চের ক্ষেত্রে, ডেটা অ্যানালিসিস করার ক্ষেত্রে, সে এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা সেটা তোমার ধরো কি বলে ওটাকে এসপিএসএস প্যাকেজ, এগুলোকে ব্যবহার করে থাকে। আবার টেপ রেকর্ডারের মধ্যে দিয়ে সে কনভার্সেশনকে রেকর্ড করে, বা ধরো ফোনেই রেকর্ডিং আছে, এখন ফোনটা কি অ্যাজ রেকর্ডার হিসেবে ব্যবহার করে সে কনভার্সেশনকে রেকর্ডিং করে এবং পরবর্তীকালে সে রেকর্ড থেকে ডিকোড করার মধ্যে দিয়ে সে সমস্ত তথ্যগুলোকে খুঁজে বার করে। আর কি ডকুমেন্টস, ডকুমেন্টের ব্যবহার, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট গুলো প্রিভিয়াসলি রয়ে গেছে সেগুলো গবেষণায় সাহায্য করে, ধরো সেন্সাস ডেটা বা ধরো কোনো অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়ালস ডেটা বা ধরো প্রিভিয়াস রিসার্চারদের থিসিস বা ধরো কোনো স্পেসিফিক জার্নালে আর্টিকেলে বেরোনো কোনো একটা আউটপুট, সেগুলো কিন্তু গবেষককে সহায়তা করে তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, গুণগত গবেষণার জন্য প্রাসঙ্গিক তথ্য গঠনের জন্য ডকুমেন্টারি উৎসের উপযোগিতা ইতিমধ্যে স্বীকৃত প্রশংসিত। তাহলে যখনই কোনো ডকুমেন্টকে আমরা দেখব, যত বেশি সেটাকে নার্চার করব, সেই ডকুমেন্ট থেকে আমার কাছে কিন্তু অনেক বেশি পরিমাণে তথ্যের ভান্ডার খুলে বেরোবে, তাই তো? সুতরাং ডকুমেন্টারি অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে থাকি, যার ফলে পরবর্তীকালে কোনো গবেষণা করতে যাওয়ার সময় এগুলো কিন্তু আমাদেরকে কি করে, এগুলো কিন্তু আমাদেরকে রসদ সরবরাহ করে। অর্থাৎ কোন দিকটা বাদ দেওয়া উচিত, কোনটাকে ইনকর্পোরেট করা উচিত, কোনটা ঠিক হবে, কোনটা বেঠিক হবে, এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট আমাদেরকে অনেক বেশি সহায়তা করে। এবার ওভারঅল একটা ইমেজ দেওয়ার চেষ্টা করে। তুমি যে বিষয়ে গবেষণা করতে চাইছো, সে বিষয়ে যদি কোনো প্রিভিয়াসলি কোনো গবেষণা থাকে, তাহলে তোমার কাছে প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। তুমি একটা ডিরেকশনস পাও, হাইপোথিসিস বিল্ড আপ করতে সহায়তা করে। ডকুমেন্টের কিন্তু সবসময় একটি মারাত্মক উপযোগিতা রয়েছে। আর কি বলছে, বিদ্যমান নথিগুলি ব্রাউজ করার জন্য কেবল সংরক্ষণাগারগুলিতে যাওয়া নয়, ইন্টারনেট এবং ওয়েব পৃষ্ঠাগুলি সহ নথির অন্যান্য উৎস রয়েছে। শুধুমাত্র যেখানে ডেটা হার্ড কপি রয়েছে, সংরক্ষণাগার ধরো ন্যাশনাল লাইব্রেরি প্রচুর ডেটা সোর্সেস রেখে দিয়েছে, সেখানে বুকস আছে, জার্নালস আছে, আর্টিকেল আছে, নিউজ পেপার আছে, পিরিয়ডিক্যালস আছে, বিভিন্ন ইনফরমেশন সেখানে আছে, ইনফরমেশন স্টোর, আর্কাইভ হাউস। তাহলে এই সমস্ত আর্কাইভ হাউস বাদ দিয়েও কিন্তু মানুষ ইন্টারনেট ওয়েব থ্রু বিভিন্ন তথ্য পেয়ে থাকে। তাহলে শুধুমাত্র তথ্যের ডকুমেন্টস এর জন্য আমাকে কিন্তু শুধু ওই লাইব্রেরির উপরে বা বুকস এর উপরে ডিপেন্ডেন্ট করতে হবে না, আমি ইন্টারনেট থ্রু বা আমি কোনো ওয়েব প্ল্যাটফর্ম থ্রু আমি অনেক তথ্য পেয়ে যাব, যে তথ্যগুলো আমাকে গবেষণার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা প্রদান করবে। সেজন্য বলছি যে ভিজুয়াল মেথড এবং ডকুমেন্টস কিন্তু খুব এসেনশিয়াল রোল প্লে করে। এটা দিয়ে শেষ করে দেবো। এটা আমি এই জন্য দিয়েছি, এখান থেকে এই স্লাইডটা থেকে তোমরা জানতে পারবে যে ইনিশিয়ালি সরি ডেটা স্টোর করার ক্ষেত্রে বা কোন কোন জায়গা থেকে আমরা ডেটা পেতে পারি, মানে কত ধরনের ফিল্ড অফ ওরিয়েন্টেশনস আছে যেগুলো আমাকে ডেটা প্রোভাইড করতে পারে। যেমন
ভবিষ্যতের সম্ভাবনাকে সমৃদ্ধ করে। এগুলি কোন কোনগুলো? যেমন ধরো ব্যাংক ডেটা, ল, অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, কোনো কোম্পানির রিপোর্ট, সাক্ষাতের মুহূর্ত, বুকস, ম্যানুয়াল, জার্নাল, ডায়েরি, ওয়ার্ডস, কেনাকাটার তালিকা, ফর্দ যেটাকে বলি আমরা, কম্পিউটার ফাইল, ডকুমেন্ট, সংবাদপত্র, ম্যাগাজিন, মেনু, ইন্টারনেট এবং ওয়েব। ধরো এখানে খুব ছোট্ট জিনিস বলি, ধরো লাস্ট মেনু, ধরো কোনো বিয়ে বাড়িতে তুমি খেতে গেছো, খুব ছোট্ট জিনিস নিয়ে বলি, মেনু, সেখানে যে মেনুটা দিয়েছে সেটা খুব ইন্টারেস্টিং মনে হলো, যে না এটা দারুণ করেছে তো। এই যে যতগুলো পদ তারা এর মধ্যে ইনক্লুড করেছে, প্রত্যেকটা পদ যেন খুব সুস্বাদু এবং খুব ইনোভেটিভ। তুমি সেই মেনুটাকে নিজের কাছে রেখে দিলে যে এটা পরবর্তীকালে কাজে লাগবে, পরবর্তীকালে কোনো কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে এই মেনুটাকে তো এক্সপ্লোর করা যেতে পারে। এর মধ্যে নতুনত্ব রয়েছে, এর মধ্যে মানুষের মুখকে ক্যাচ করাটা আই ক্যাচি ব্যাপার রয়েছে। তাহলে সেটা একটা ইনফরমেশন স্টোর হয়ে থাকলো তো। তাহলে এই ইনফরমেশন স্টোরটা গবেষক কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো সময়, কোনো না কোনো জায়গায় কাজে লাগাবে। ঠিক তেমনই আর একটা প্রেক্ষাপটে যেমন কি রয়েছে, যেমন দেখো এখানে বলছে যে এমন কিছু তথ্য রয়েছে তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না, কিন্তু ব্যক্তি ও সংস্থার দ্বারা তৈরি করা হয়। যেমন ডায়েরি, টাইম ডায়েরি, লিখিত বিবরণ, গল্প, জীবনী, বায়োগ্রাফি। বায়োগ্রাফি থেকে কিন্তু অনেক ইনফরমেশন আমরা পেয়ে থাকি। ছবি, পিকচার, তোমরা দেখবে গুগল ফটোজ, দেখবে মোমেন্ট, মেমোরিজ শেয়ার করো আমাদেরকে, মানে শেয়ার করে ধরো কোনো জায়গায় ঘুরতে গেছো, তাহলে পরের বছর ধর সেই টাইম, সেই সময়কালে গুগল তোমাকে সেই প্রিভিয়াস মেমোরির একটা সুন্দর ছোট ভিডিও ক্লিপ করে বা একটা জিআইএফ ইমেজ রিপ্রেজেন্ট করে, জিআইএফ ভিডিও করে তোমার সামনে রিপ্রেজেন্ট করলো। তাহলে মেমোরিকে তোমার সামনে রিপ্রেজেন্ট করছে, সেই সময়কার ঘটনা সব তোমার মনে পড়ে গেল, বা কতটা সুন্দর আমরা আসলে ঘুরতে বেরিয়েছিলাম, তো কি ছিল সুন্দর দিনগুলো ছিল। তাহলে এটা কিন্তু ইনফরমেশন গুলোকে স্টোর করে। ছবি একটা ইনফরমেশন স্টোর করে, তথ্যকে স্টোর করে দেয়। অঙ্কন, চার্ট, টেবিল, তালিকা, ম্যাগাজিন, নিউজ পেপার, গ্রাফিক্স, ফটোগ্রাফ, ভিডিও, রেকর্ডিং, ভিজুয়াল চিত্র, ভিজুয়াল আর্ট, ফিল্ম, ভিডিও, টেলিভিশন, নাটক, গ্রাফিক্স, উপস্থাপনা, ভাস্কর্য, অঙ্কন, ছবি, ভিজুয়াল আর্ট। তবে এত জিনিসপত্র রয়েছে, ঠিক আছে, বস্তু, বডি, তারপরে তোমার হচ্ছে এগুলো কি করে, এগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে ইনফরমেশনকে স্টোর করা এবং সেগুলোর মধ্যে দিয়ে পরবর্তী রিসার্চ বা পরবর্তী গবেষণার জন্য এটা প্রপার ডাইমেনশনাল তৈরি করা। তাহলে ইনফরমেশন শুধু ছোট্ট একটা মুষ্টিমেয় জায়গার মধ্যে আবদ্ধ নয়, শুধুমাত্র আর্কাইভ সেকশনের মধ্যে আবদ্ধ নয়, হার্ড কপিতে আছে এমন নয়। দেয়ার আর মাল্টিপল সোর্সেস অফ ইনফরমেশন, দেয়ার আর মাল্টিপল কপি অফ ইনফরমেশনস। তাহলে এগুলো ব্যক্তিকে প্রত্যেক মুহূর্তে কোনো বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাহায্য করে। একটা ব্যাংকের অ্যাকাউন্টও কিন্তু তথ্য প্রদান করার ক্ষেত্রে যথার্থ। সেই অ্যাকাউন্ট কিন্তু তোমার সামনে রিপ্রেজেন্ট করবে, কোন অ্যাকাউন্টের ট্রানজাকশনাল হিস্ট্রি রিপ্রেজেন্ট করে, কোথা থেকে টাকা ঢুকেছে, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কতটা টাকা ঢুকেছে, কতটা ডিসবার্সমেন্ট হয়েছে, ঠিক আছে, তার ডিপোজিট উইথড্রয়ালের বেসিক হিস্টোরিক্যাল অ্যানালিসিস কিন্তু ক্লিয়ার করে দেয়। ব্যক্তিগত ডায়েরি, যখন কোনো কেস স্টাডি মেথড তুমি অ্যাপ্লাই করবে কোনো রিসার্চ কে স্টাডি করার ক্ষেত্রে, ব্যক্তিগত ডায়েরি খুব এসেনশিয়াল। কোনো ক্রিমিনালের কেস স্টাডি করা হয়, তার যদি কোনো ডায়েরি লেখার অভ্যাস থাকে, তাহলে তার ডায়েরি কিন্তু তার কেসকে তোমার নতুন ডাইমেনশন নিয়ে যেতে পারে। তার ডায়েরি থেকে যে ইনফরমেশন ফুটে উঠবে, সেখানে তার চারিত্রিক দৃঢ়তা, চারিত্রিক দিকগুলো ফুটে উঠতে পারে। তাহলে গবেষকের পক্ষে বা পুলিশের পক্ষে সেই বিষয়টাকে অ্যানালিসিস করা বেশি ইজি হয়ে যেতে পারে। নিউজ পেপার, ম্যাগাজিন, নিউজ পেপার আমাদের সামনে প্রচুর ইনফরমেশন স্টোর করে। আজ থেকে 2 বছর আগে কি ঘটনা ঘটেছে সেখানকার তথ্য কিন্তু আমরা নিউজ পেপার থেকে পেয়ে থাকি, এবং নিউজ পেপার থেকে পেপার কাটিং করে আমরা কোনো গবেষণার কন্টেন্ট অ্যানালিসিস মেথডকে আমরা অ্যাপ্লাই করতে পারি, যে এই বিষয়গুলো এই বিষয় নিয়ে বলেছে। ধরো ওল্ড এজ হোম নিয়ে ধরো ডিফারেন্ট সময়ে আলোচনা হয়েছে, ধরো ওল্ড এজ হোমের আলোচনা তুমি ধরো দেখছো যে এই সময় এই বিষয় নিয়ে গবেষণা হয়েছে। সুতরাং কিছুই নয়, গুণগত গবেষণার ক্ষেত্রে এক্সপোজার অনেক বেড়ে যায়।
গুণগত গবেষণা একজন গবেষককে প্রচুর এক্সপোজার প্রোভাইড করে, সেই এক্সপোজার গুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং তথ্যের প্রাচুর্যতা এক্ষেত্রে আমরা অনেক বেশি পাবো। আজ তাহলে এটুকুই থাক, আবার পরের দিন একটা অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।